জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম ছোড়া ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্র যুবলীগ কর্মী মিজানুর রহমানকে ২১ সেপ্টেম্বর রাত ৯:৩০টায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তোফাজ্জল লিটন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর আওয়ামী নেতাকর্মীরা সারাদিনের বিক্ষোভ শেষে আনন্দ উদযাপন করছিলেন মিষ্টি বিতরণ করে। এমন সময় বিএনপি সমর্থিত একজন ব্যক্তি পুলিশে খবর দেয়। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে এসেছে। ফোন পেয়ে 4টি গাড়িতে করে অন্তত 20 জন পুলিশ আসে, গ্রেফতার করে নিয়ে যায় তাকে। আইসা এখানে স্লোগান দেয়, আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসা এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কনডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। গ্রেফতারের পর জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে আওয়ামী নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে স্লোগান দেয়। এনওয়াইপিডি কর্তৃপক্ষ জানিয়েছে তিনি এখন 115 নম্বর প্রিসেন্টে আছেন। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় 21 সেপ্টেম্বর সোমবার বিকেল 5টার দিকে আক্তার হোসেনকে ডিম মারার ঘটনা ঘটে। তোফাজ্জল লিটন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে কথা বলছেন ইসি সচিব। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম, সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে, সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল, সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনও পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর কন্ডাক্ট রুল এবং অন্যান্য যে জিনিসগুলো আমাদের আছে, সেগুলো পর্যায়ক্রমিকভাবে, কারণ কন্ডাক্ট রুলের সাথে আরপিওর সংশোধনেরও একটা সম্পর্ক আছে। তো সেইটা আরপিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে। সেটাও আমরা এখনও পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। তো কাজে আমাদের নির্বাচনী যে প্রস্তুতি এবং প্রস্তুতির অংশ হিসেবে আমাদের যে কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের আপডেট রাখতে এবং আপনাদের বিভিন্ন কৌতূহল মেটাবার চেষ্টা করছি। এটা পর্যায়ক্রমে চলবে এবং যতদিন ইনশাল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। এর সাথে আরও একটা জিনিস, যেটা যে প্রবাসী ভোটার, সেটারও কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। ওটা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু এগোলে আপনাদেরকে বলবো, কারণ প্রত্যেক দিন তো আসলে নতুন করে খবর তৈরি করা যায় না, একটু সময় দিয়ে দিতে হবে। তো আমাদের সেই সুযোগটুকু দেন এবং আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী যেটা বলেছে শাপলাপতি তাদের চায় বা সাদা শাপলা লাল শাপলা যে সংশোধনগুলো বিধিমালায়, সেখানে স্যার শাপলাপতি সাদা শাপলা লাল শাপলা আছে কিনা, এবং সেক্ষেত্রে যদি তার নিবন্ধন পায় সেক্ষেত্রে এটাকে কীভাবে সুবিধা করবে? প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো, এবং ওরা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতিতে ওনাদেরই বলতে হবে। মানে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে, সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে, তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ধন্যবাদ আপনাদের। আমরা ধন্যবাদ। আমরা মূলত শুরু করতে যাচ্ছি সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি। এখন এটা
28 তারিখে আমরা এটাকে করব, ধারাবাহিকভাবে তারপরে শিডিউলটা করব। কেন অনেকগুলো জিনিস আছে, আমি একটু আগেই বলেছি যে পূজার ছুটি আছে এবং একটা আমাদের সাপ্তাহিক ছুটি আছে, সেগুলোকে বিবেচনা নিয়ে স্ট্যাগার্ড ওয়েতে আমরা এটা করব। আমি তো বলেছি যে রাজনৈতিক দলের সাথেও করব, নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে করব, আপনাদের সাথেও করব। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা সরাসরি ছিলাম নির্বাচন কমিশনে, এতক্ষণ ইসি সচিব সেখানে কথা বলছিলেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। এছাড়াও নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর, IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় নিউ ইয়র্কে পৌঁছান ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতেই তার এই সফর। আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর পাশাপাশি 27 তারিখ অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সরকারি অর্থায়নে এবং UNDP-র মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অল্প সময় এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই টেন্ডার না করে UNDP-র মাধ্যমে এসব ক্যামেরা কেনা হচ্ছে। নির্বাচনের জন্য বাজেট কমিশনকে দেয়া হয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় বাজেটের কমতি হবে না বলেও তিনি জানান। এ সময় ডলার ক্রয় প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ডলারের দাম স্থিতিশীল রাখার জন্যই বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনছে। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে, ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এটা টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব UNDP-র মাধ্যমে। টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। UNDP রেসপন্সিবল, UNDP ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। কারা পাচ্ছেন ধানের শীষের টিকিট? একই আসনে একাধিক প্রার্থী থাকায় নানা সমীকরণ মেলাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। কোথাও কোথাও তৈরি হচ্ছে উত্তেজনা, হচ্ছে খবরের শিরোনাম। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, প্রার্থী হওয়ার এই লড়াইকে কোন্দল না বলে প্রতিযোগিতা মনে করেন তারা। প্রত্যাশা, মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত আসার পর সবাই ধানের পক্ষেই লড়বেন। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। আপনারা এরকম এতগুলো কাগজ নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, এই যে এগুলো ভাঁজ করে ঢুকাচ্ছেন। বিগত 3টি নির্বাচনের একটি একতরফা, একটি রাতের ভোট আর অন্যটি আমির ভোট হিসেবেই স্বীকৃত। আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে নির্বাচন তো দূরের কথা, দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়ও বাধার মুখে পড়তে হয়েছে বিএনপিকে। যদিও গণ অভ্যুত্থানের পর এখন পরিস্থিতি ভিন্ন। দীর্ঘদিন নির্বাচনে অনুপস্থিত থাকতে বাধ্য হওয়া বিএনপি এবার নতুন চ্যালেঞ্জের সামনে। প্রতিটি সংসদীয় আসনে টিকিট পেতে দেন দরবার করছেন একাধিক প্রার্থী। নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে কার হাতে যাচ্ছে ধানের শীষ? ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে বিএনপির মতো একটা বড় দলে 10 জন, 15 জন, 20 জন প্রার্থী থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা আমরা বিএনপির আভ্যন্তরীণ কৌশলের মাধ্যমে এবং আভ্যন্তরীণ যে বোঝাপড়া আছে, সেই বোঝাপড়ার মধ্যে থেকে আমরা এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। উপজেলা বিএনপি, জেলা বিএনপির থেকে গোপন তথ্য আনব। এছাড়াও আমরা জনমতের একটা জরিপ করব। এগুলো সব মিলিয়ে যোগ্য, ত্যাগী, গত 15 বছর যাবৎ আন্দোলন সংগ্রামে আপসী ছিল, এরকম প্রার্থী আমরা দেব। এবং যে প্রার্থী আমরা মনোনয়ন দিলে সেই আসনে তার পাশ করা সম্ভাবনা বেশি, এই ধরনের প্রার্থীকে দেব। নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তার কিংবা সমর্থন আদায়কে কেন্দ্র করে চলা বিরোধকে স্বাভাবিক বলেই মনে করছেন দলটির এই নীতি নির্ধারণী সদস্য। মনোনয়ন ঘোষণা হলে সবাই দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলেও মনে করেন ডক্টর মোশাররফ। প্রার্থীরা
নিজেদেরকে এলাকায় প্রতিষ্ঠিত করা, সমর্থন আদায় করার জন্য চেষ্টা করবে। এটাকে আমি কোন্দল বলি না, এটা প্রতিযোগিতা, এবং আমাদের মতো গণতান্ত্রিক দলে এই প্রতিযোগিতা থাকবে। আমরা যখন মনোনয়ন ঘোষণা করব, আমাদের দৃঢ় বিশ্বাস এরা যারা প্রতিযোগিতা করছে তারা বিএনপির কর্মী, সদস্য, সমর্থক। এরা কিন্তু সবাই আবার এই ধানের শীষ বা বিএনপির পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে যখন সরাসরি দলকে নেতৃত্ব দেবেন, তখন এই প্রতিযোগিতা কমে আসবে বলেও মনে করেন এই বিএনপি নেতা। নির্বাচন যত অগ্রসর হচ্ছে, আমরাও মনে করি, জনগণ প্রত্যাশা করে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যত শীঘ্র বাংলাদেশে আসে, তত বিএনপির জন্য এটা লাভজনক হবে। শফিকুল হক, ৭১, ঢাকা। ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া, সিরিয়াল নম্বর না থাকা, ভোট কাস্টের অসঙ্গতি সহ নানা বিষয়ে অভিযোগ বাকশাল ছাত্রদল, বাম এবং স্বতন্ত্র প্রার্থীদের। এ নিয়ে মঙ্গলবার দুপুরে আব্দুল কাদের, আবেদুল ইসলাম এবং উমামা ফাতেমা সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভিসি বরাবর অভিযোগ দেন। এ নিয়ে আব্দুল কাদের বলেন, ডাকসু নির্বাচনের বিভিন্ন অসঙ্গতি নিয়ে বারবার আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পরেও আশ্বাস ছাড়া কিছুই মিলছে না। একই অভিযোগের পাশাপাশি ভোটার তালিকা প্রকাশের দাবি জানান ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নিজেদের পক্ষে অভিযোগ জমা দিয়ে আবেদুল ইসলাম বলেন, গাউসুল আজমে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পড়ে থাকা নিয়ে জাতীয় গণমাধ্যমে ফলাও করে খবর প্রকাশ করা হলেও এর কোনো সুনির্দিষ্ট জবাব দেয়নি ভিসি। রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে শুধুমাত্র একটি রুটেই লাগতে পারে 5 বছর, এমনটা মনে করছে খোদ সরকারি প্রতিষ্ঠান ডিটিসিএ। আর বিশেষজ্ঞরা ডিটিসিএর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। নানা পরিকল্পনায় বেসরকারি বাস মালিকরাই লাভবান হচ্ছে বলেও তারা মনে করেন। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। আগস্ট মাসের শেষার্ধে এক বিবৃতিতে রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনো রকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। নাগরিকরা বলছেন, বাস চলাচলে একক পদ্ধতি চালু হলে যানজট কমার পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণে আসবে, রাস্তায় প্রতিযোগিতা বন্ধ হবে। আমাদের যে বাস কোম্পানির যে মালিকরা, তাদের কারো মেন্টালিটি এরকম না যে ওরা একই কোম্পানির আন্ডারে থাকবে। যদি আনা সম্ভব হয় তাহলে ভালো হতো, কারণ তাহলে একটা নির্দিষ্ট সবগুলো বাসের ভাড়া সেম হতো। বাস স্টপেজগুলোর ওখানে পুলিশদের একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে, যে বাসগুলো যে অনেক সময় ধরে আটকায় রাখে, যেটার জন্য যানজটগুলো সৃষ্টি হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে, শুধুমাত্র ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অসম্ভব। এটার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আইন প্রণয়ন করা। 5 বছরে হয়তো একটা সিঙ্গেল কোম্পানি বা একটা আমরা নিচে আসবে, তো এটা আসলে অনেক দূরের স্বপ্ন। 5 বছর অনেক বড় সময়। আমরা তার আগেই যেটা চেষ্টা করছি যে অন্তত এক রুটে একটা কোম্পানি দিয়ে এই জিনিসটা ট্রাই করা যায় কিনা। বিশেষজ্ঞদের মতে, আগের সিস্টেম রেখে সমান্তরালে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করা হলে সেখানে কখনোই সফলতার মুখ দেখা যাবে না। সরকারের কোনো প্রতিষ্ঠান যাদের অর্পিত দায়িত্ব আছে, যেমন বিআরটিএ, ডিটিসিএ, তারাই কিন্তু এই রুট পারমিটগুলি দেয়, কিন্তু তারা পেশাদারি না, যেই কারণে তারা বিশৃঙ্খলাটা আরও বেশি কমপ্লেক্স করে ফেলেছে। গত 10 বছরের ঢাকার পরিবহনে একক ব্যবস্থা আনতে সফল হতে পারেননি 3 জন মেয়র। সঠিক পরিকল্পনা ছাড়া আবারও এমন উদ্যোগ কাজে আসবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অনেক দেরি হয়ে গেছে, ট্রেন আমরা আর ধরতে পারবো না, কারণ এইটার জন্য যে পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন দরকার, যেই ডিটারমিনেশন দরকার, ওনারা নিতে পারতেন প্রথম দিকে। এত বড় সংগঠনের সাথে আগের 3 মেয়র পারে নাই, 15 বছরে যারা পারে নাই, এখন উদ্যোগটা আমার মনে হয় মাঠে মারা যাবে। পুলিশের তথ্য মতে রাজধানীতে 388টি বাস রুট আছে, তার মধ্যে 278টি অচল। সচল রুটে গাড়ির সংখ্যা 4546টি, যার মধ্যে 1053টি গাড়ি ফিটনেসবিহীন। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। সরাসরি পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। দেশের কোনো বিমানবন্দরে এ ধরনের সুবিধা এই প্রথম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান স্থাপনা এমআইতে এই প্রকল্প উদ্বোধন করেন।
বক্তারা বলেন, উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের পাশাপাশি এটি পরিবেশ বান্ধব পদ্ধতি। এতদিন বিমানবন্দরে ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো। 15 থেকে 20টি ট্রিপ এবং সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগত। পাইপলাইনের মাধ্যমে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ করা সম্ভব। এই প্রকল্পে ব্যয় হয়েছে 170 কোটি টাকা। গাজীপুরের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন জানিয়ে তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান। এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, 40% বেশি পুড়ে যাওয়ায় 2 জনের কেউই শঙ্কামুক্ত নয়। গতকাল দুপুর 3টায় সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের 4 জন গুরুতর আহত হন। প্রাথমিক পর্যায়ে হচ্ছে আগে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা, তারপরে স্টেবল হলে তারপরে তার আমরা বার্ন টিস্যু যেটা থাকে সেটাকে এক্সারসাইজ করে আমরা গ্রাফট করি। তো এই পর্যায়ে আমরা রিসাসিটেশন প্রক্রিয়াতে আছে এবং প্রোটোকল অনুযায়ী পরবর্তীতে আমরা সেই অনুযায়ী যখন যে অপারেশন করার দরকার সেটা করব। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। 2023 সালে ঢাকার ধামরাইয়ে অটোচালক সাইদুর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই। গ্রেপ্তার হয়েছে মূল হোতা আলমগীর সহ 2 জন। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পিবিআইয়ের ঢাকা জেলা এসপি মোহাম্মদ কুদরতি খোদা। তিনি বলেন, ভিকটিম সাইদুরের স্ত্রীর সাথে আসামিদের পরকীয়া সম্পর্কের জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাত্রাপালা দেখার কথা বলে কৌশলে নির্জন জায়গা নিয়ে তাকে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি ছিনতাই করে 50,000 টাকা বিক্রি করে পালিয়ে যায় আসামিরা। এই ঘটনায় আরেক আসামি জুয়েল এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। তো এ পর্যন্ত আমাদের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে যে এই 2 জন যে প্রাইম সাসপেক্ট যে 2 জন ছিল, 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং 2 জনই তাদের দোষ স্বীকার করেছে, নিজের দোষও স্বীকার করেছে এবং তার যে অ্যাসোসিয়েট তার দোষও স্বীকার করেছে এবং কিভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে বিস্তারিত বর্ণনা দিয়েছে। ওনার আত্মীয়স্বজন বা অন্যান্য যে সমস্ত মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি যে জুয়েল যদি দেশে অবস্থান করে তাহলে জুয়েলকে আমরা আমাদের হেফাজতে বা আমরা আমাদের আইন আমলে নিয়ে আসবো, আমরা গ্রেপ্তার করব। সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূল হোতা সহ 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 4। প্রযুক্তির সহায়তায় আমরা এই প্রতারক চক্রের 6 সদস্যকে ঢাকা এবং সাভারে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, কিছু নগদ টাকা, অনেকগুলো মোবাইল, 7টি মোবাইল এবং বিভিন্ন বাহিনীতে নিয়োগের যে ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি, এই ভুয়া নিয়োগপত্রগুলো তাদের কাছ থেকে আমরা জব্দ করি। তাদের মোবাইলেও আমরা অনেক স্পর্শকাতর এবং এরকম বিভিন্ন বাহিনীর ভুয়া নিয়োগপত্র তথ্য প্রমাণ আমরা পাই। কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার যে কাউকে অবাক করবে। রাতে আলো আর গরমে শরীর জুড়ানো বাতাস সবই আসছে সৌরশক্তির বিদ্যুৎ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে শিক্ষা নিয়ে ভূমিতে সৌর বিদ্যুৎ উৎপাদন থেকে বের হয়ে ভবন এবং ঘরবাড়ির ছাদ ব্যবহার করা উচিত। এতে গ্রিডের বিদ্যুতের উপর চাপ কমে আসবে। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে মুজাহিরুল হক রুমেনের 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন খোরশেদ আলম। মিয়ানমারে আরাকান আর্মির হত্যাযজ্ঞ আর নির্যাতনের পর বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আসার সময় ঘরের ছাদে লাগানো সৌর বিদ্যুতের প্যানেল আনতে ভুলে যায়নি তারা। কারণ জীবনে নেমে আসা এই আধার যতদিন পরই কাটুক না কেন, বেঁচে থাকলে প্রতিটি রাতের আধারকে আলোকিত করতে সৌর প্যানেলই তাদের অকৃত্রিম বন্ধু। যারা আনতে পারেনি কিংবা যাদের প্যানেল নষ্ট হয়ে গেছে তারা স্থানীয় বাজার থেকে তা সংগ্রহ করে তীব্র গরমে শীতল বাতাসও নিচ্ছেন। সাশ্রয়ী ও নির্ভরশীলতার কারণে এই বিদ্যুতেই আস্থা রোহিঙ্গাদের। এগুলা ব্যাটারি দিয়ে চালান, তাই ফ্যানও চালাতে পারে, মোবাইলও চালাতে পারে, বাদে লাইটও চালিতে পারে। আর এনভায়রনমেন্টের মধ্যে এক গরমের আন্দাররা আর এক চলাচল করতে মুশকিল। ইয়ানল্লা লাইট থাকে একটা সুবিধা বেশি, তারা হাসামকল বকুন সুন্দর করতে পারে। সোলার টাকায় ভালো হয়েছে, মানে রাতে নেলে
কিছু দেখতে পারেনি, এই জন্য ভালো হয়েছে। কিনে লইরে বিদ্যুৎ দিয়ে দিয়ে সালোর মাঝে কেনে ফ্যান চলে। নিজের পার্সোনালি আমরা নিজেরটা যেটা কিনে আনছি ওটা দিয়ে আমাদের বাড়িতে 2-3টা লাইট এরকম জ্বলে আর কি। অথচ এই ক্যাম্পের বাইরে সারা দেশের মানুষের বিদ্যুৎ এখনো পুরোপুরি গ্রিড নির্ভর। যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বৈদেশিক মুদ্রায় তেল, গ্যাস ও কয়লা কিনতে হয়। বাড়তে থাকে বৈদেশিক ঋণের পাহাড়। অসমতা এবং বৈষম্যের শিকার এই সোলার বিদ্যুৎ। কারণ সোলার বিদ্যুৎ উন্নয়ন হলে ফসিল ফুয়েল থেকে উৎপাদিত বিদ্যুতের বাধা সৃষ্টি হবে এবং সেইটা গ্রিড বিদ্যুৎ অর্থাৎ ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদনকারীরা বা বিনিয়োগকারীরা সরকারের পলিসিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সূক্ষ্ম কারচুপি করে এই অবস্থাটা তৈরি করেছে। রোহিঙ্গা ক্যাম্পে ঘরের ছাদে সৌর প্যানেল বসানোর ফলে এই পরিবারগুলোর দৈনিক কিংবা মাসিক জ্বালানি খরচ যেমনি নেই তেমনি বাড়তি কোনো জায়গাও নষ্ট হয় না। অথচ গ্রিড বিদ্যুৎ উৎপাদনের বাইরে সরকার জমিতে বড় আকারের সোলার গ্রিডকে গুরুত্ব দিয়েছে। জমির দাম যোগ করে যেই বিদ্যুতের দাম পড়ছে গ্রিডের বিদ্যুতের চেয়েও বেশি। এমন সব অবস্থান থেকে বের হয়ে সারা দেশের সব ভবন ও গৃহের ছাদে সৌর বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ এই বিশেষজ্ঞের। আমি মনে করি যে 5 থেকে 10 বছর পর্যন্ত এটা নিষিদ্ধ রাখা, যে জমির ব্যয় দেখিয়ে ব্যয় সমন্বয় করে মূল্য বৃদ্ধি করে সেই মূল্যে বিদ্যুৎ উৎপাদন হবে এবং বিদ্যুৎ ক্রয় করতে হবে। সরকারের এই পলিসি থেকে সরে আসা এবং জমির বিষয়টি বাদ দিয়ে দেওয়া, যে জমি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে না, ছাদ ভিত্তিক এই বিদ্যুৎ উৎপাদনটা আগে কমপ্লিট করা। প্রযুক্তির উৎকর্ষতায় প্যানেলের কার্যক্ষমতা বৃদ্ধি আর ধাপে ধাপে দাম কমে আসায় ছাদে সৌর বিদ্যুৎ পরিবেশ ও বৈদেশিক মুদ্রা দুটোরই সুরক্ষা নিশ্চিত করতে পারে। কম খরচ, পরিবেশ বান্ধব ও নির্ভরযোগ্য হওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে। একই সাথে বাংলাদেশের সকল মানুষ যদি সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হয় তাতে কমে আসবে তাদের ব্যক্তি খরচ আর দেশের অর্থনীতির ওপরও এর বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। মুজাহিরুল হক রুমেন, ৭১, কুতুপালং, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে কপাল পড়ল বাংলাদেশি চামড়া রপ্তানিকারকদের। কমপ্লায়েন্স না থাকায় পরিবেশ নষ্টের দায়ে বাংলাদেশ থেকে কাঁচা চামড়া নিচ্ছেন না অনেক দেশ। একমাত্র ছিল চীন। এখন সেই চীন বলছে যুক্তরাষ্ট্রের বাড়তি ৩০% শুল্ক অনুসরণ করে তাদেরও চামড়াজাত পণ্য রপ্তানি হচ্ছে। তাই বাংলাদেশ থেকে কেনা চামড়ায় মূল্য ছাড় দিতে হবে। ট্যানারি মালিকরা বলছেন চীনাদের প্রস্তাবিত দামে চামড়ার প্রক্রিয়াজাত করার খরচই উঠছে না। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সাভারের এই ট্যানারিতে রপ্তানির জন্য প্রস্তুত করা হলেও ক্রেতা না থাকায় এখন মজুদ পড়ে আছে প্রায় ১.৫ লাখ পিস কাঁচা চামড়া, যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা। এমন অবস্থা সাভার চামড়া শিল্পনগরীর প্রায় সবগুলো ট্যানারির। তবে এই ট্যানারি মালিক বলছেন শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ত্রুটির কারণে কোনো দেশই চামড়া কিনছে না, একমাত্র চীনেরাই কিনছেন। সেখানেও করা হচ্ছে দামের সিন্ডিকেট। গভর্নমেন্টে বেঁধে দেওয়া দামের চেয়ে আমরা কত টাকা লস দিচ্ছি আমরা, গভর্নমেন্ট সেই কাগজটা দেখে সুবিচার করুক আমাদের প্রতি। আমরা কত টাকা লস আছে আমরা পারতেছি না। আমরা বারবার বলতেছি আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে ব্যবসা ভালো হবে এই আশায় প্রতি বছরই ট্যানারি মালিকরা চামড়া কিনছেন, কিন্তু বিকল্প ক্রেতা না থাকায় চামড়াগুলো নিজেদের মতো দাম দিয়ে কিনছেন চীনারা। তবে এবার চীনারা আরও দাম কমাতে চাচ্ছেন মার্কিন শুল্কের ফাঁদে ফেলে। চাইনিজরা আমাদের থেকে যে প্রাইসে নেয় এটা আন্তর্জাতিক বাজার থেকে অ্যাটলিস্ট 40% কমে আমাদের থেকে চামড়াটা পারচেস করছে। চাইনিজরা একটা কথা বলতেছে যে রিএক্সপোর্টের ক্ষেত্রে আমেরিকার ডিউটিটা তাদের উপরে ইম্পোজ করার কারণে তারা আমাদের এখানে প্রাইসটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে। অর্থনীতিবিদরা বলছেন এই ফাঁদ থেকে বের হতে প্রয়োজন চীনের বাইরেও বিকল্প বাজার খোঁজা এবং ট্যানারি মালিকদের সক্ষমতা বাড়ানো। শুল্ক পরিস্থিতি এখন যেভাবে বিশ্বের পুরো বাণিজ্য ব্যবস্থাকে পরিবর্তন করে দিচ্ছে, তাতে করে আমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে হলো আমার নিজের সক্ষমতা বাড়ানোর জন্য। আমাদের অন্য বাজারগুলোকে দেখা দরকার যে প্রতিযোগী অন্য কোনো বাজার আছে। হাজারীবাগ থেকে ২০১৪ সালে ট্যানারিগুলো সাভার শিল্পনগরীতে স্থানান্তরিত হলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি এখনও চলছে ত্রুটি নিয়ে। বাংলাদেশের কাঁচা চামড়া খাতটি অনেকটাই চীনা ব্যবসায়ীদের কাছে জিম্মি। ট্যানারি মালিকরা বলছেন চীনারা যখন যে দাম বলছেন সে দামে তারা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন
এ থেকে উত্তরণের একমাত্র পথ সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ত্রুটিমুক্ত করা এবং LWG সনদ নেওয়া। জাহিদুল ইসলাম, ৭১, সাভার চামড়া শিল্পনগরী, হেমায়েতপুর, ঢাকা। ছাত্র জনতার জুলাই আন্দোলন দমনে সাবেক ডিএমপি কমিশনার অধীনস্থ পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ বল প্রয়োগ এবং গুলির নির্দেশ দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেশন ASI কামরুল হাসান। শেখ হাসিনার মামলার জবানবন্দিতে আজ এই তথ্য দেন তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ট্রাইব্যুনাল ১ এই সাক্ষী জানান, ১৭ জুলাই হাবিবুর রহমানের এই বার্তা, ওয়্যারলেসের এই বার্তা ডিএমপি সংশ্লিষ্ট সকল ইউনিটে পৌঁছে দেওয়া হয়। এই মামলায় আজ সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জুবায়ের লরেন্স সাক্ষ্য দেন। জবানবন্দিতে তিনি বলেন, শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কথোপকথন তিনি ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত হন। এ সময় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন এজলাসে উপস্থিত ছিলেন। এদিকে ট্রাইব্যুনাল ১ রাজধানীর উত্তরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ২১ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে ১ মাসের সময় দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২২ অক্টোবর। এছাড়া সিলেটে সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ২ মাস সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল ১। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার হত্যা এবং মরদেহ পোড়ানোর মামলায় বিচার কাজে পঞ্চম সাক্ষী শহীদ তানজিল মাহমুদ সুজয়ের বাবা শফিকুল ইসলামকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবী। পতনে আন্দোলনকারীদের প্রতি কি ব্যবহার করতে হবে, কিভাবে দমন করতে হবে, কি পরিকল্পনা কিভাবে কার্যকর করতে হবে সেই নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন সেইটা, এবং অন্যান্য বিষয় নিয়ে যে কথোপকথন হয়েছিল এটার অথেন্টিকেশন অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য বয়স তার সাথে মিল আছে। অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনালে আজ গুরুত্বপূর্ণ সর্বশেষ আর কি তথ্য রয়েছে আজকে আপনার কাছে? ট্রাইব্যুনালে বিচার কাজ প্রায় ১ ঘন্টার বেশি সময় বিরতির পর কিন্তু আবার শুরু হবে। ট্রাইব্যুনালে ১-এ শেখ হাসিনার মামলার কার্যক্রম চলছে, আর ট্রাইব্যুনাল ২-এ জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় যে ৬ জনকে হত্যা এবং মরদেহ পোড়ানোর ঘটনা যে মামলাটি হয়েছে সেই মামলারও সাক্ষ্য গ্রহণ চলছে। এবং ট্রাইব্যুনালকে আমরা শুরুতে বিরতির আগ পর্যন্ত যেটা পেয়েছিলাম যে বলছিলাম যে আজকে ২ জন জব্দ তালিকার সাক্ষী দিয়েছেন। গতকালকে এই মামলার ৪৯ জন যে সাক্ষী দিয়েছেন সবাই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সাথে জড়িত তারাই কিন্তু সাক্ষী দিয়েছেন। এবং আজকে যে ২ জন এখন পর্যন্ত সাক্ষী দিলেন তারা যে ঘটনার তথ্যপত্র সেগুলো জব্দ করা হয়েছিল সেগুলোর পরীক্ষা করেছেন বা সেই বিষয়ে তারা ছিলেন এমন ২ জন সাক্ষী দিলেন। একজন সাক্ষী দিয়েছিলেন যিনি সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত আছেন, তিনি শেখ হাসিনা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর যে বক্তব্যটা, আমরা এর আগে 2টি বক্তব্যের কথা বলতাম যে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ভিসি ছিলেন মাকসুদ কামাল তার সাথে কথা বলেছেন, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে কথা বলেছেন। এর বাইরে গতকালকে থেকে আমরা আরেকটা অডিও বার্তার কথা যেটা জানতে পারছি যে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সাথে তিনি কথা বলেছেন, তিনি ছাত্রদের বোম্পিং করে মেরে ফেলার যে নির্দেশ দিয়েছিলেন সেই ভিডিওটা ফরেনসিক বিভাগে সিআইডির যিনি পরীক্ষা করেছিলেন সেই কর্মকর্তা তিনি আজকে সাক্ষী দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যথাযথ পরীক্ষা করে পেয়েছেন যে সেই বক্তব্য শেখ হাসিনা এবং হাসানুল হকের ইনু ছিল। পরে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন এবং তিনি বলেন যে তিনি যে রিপোর্ট এখানে দিয়েছেন সেটা AI জেনারেটেড করা এবং অসত্য তথ্য দিয়েছেন। এর বাইরে আরেকজন ওয়্যারলেস যে বিভাগে কর্মরত ছিলেন ডিএমপির তিনি কামরুল হাসান ASI তিনিও বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে 17 জুলাই 2024 সালের ডিএমপির যে সাবেক কমিশনার ছিলেন হাবিবুর রহমান তিনি এক ওয়্যারলেস বার্তা বলেছিলেন যে ছাত্র জনতাকে দমনের জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে এবং চাইনিজ রাইফেল বা গুলির নির্দেশ দিয়েছিলেন। সেই অডিও বার্তাটি ট্রাইব্যুনালে শোনানো হয় এবং তিনি বলেছেন সেই ওয়্যারলেস বার্তাটি সে হাবিবুর রহমানের বক্তব্যটি সব জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন।
সেই দুজন তারা সাক্ষী দিয়েছেন এবং তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যারা করেন। এখন যেহেতু নতুন সাক্ষী দিবেন, কিছুক্ষণের মধ্যে সাক্ষ্য হবে, তিনিও একজন জব্দ তালিকার সাক্ষী বলা চলে, যেহেতু ঘটনার সংখ্যা এরকম আরও 2-3 জন সাক্ষীর পরে কিন্তু মামলার যে তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষী দিবেন। আরেকজন আজকে প্রসিকিউটর, তিনিও বিশেষ তদন্তকারী কর্মকর্তা, তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, তিনি আগামীকাল সাক্ষী দিবে। তো নুসরাত এই মামলার যে পরবর্তী যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পরেই আমরা জানতে পারবো, পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত জি সৈকত, অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে আমরা আপডেট জেনে নিব। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদনের শুনানি পিছিয়েছে। এই রিভিশন আবেদনের শুনানির তারিখ পিছিয়ে আগামী 13 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনে মঙ্গলবার শুনানি শেষে ঢাকা 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এই তারিখ দেন। বাদীপক্ষের আবেদনে বলা হয়, এই মামলার নিয়োজিত সিনিয়র আইনজীবী ফারুক আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউটর হিসেবে সাক্ষ্য গ্রহণের দায়িত্বে থাকায় রিভিশন শুনানি সম্ভব হয়নি। সকালে রিভিশন শুনানির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম দাবি করেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2021 সালে 20 সালে যে আমাদের যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, পিবিআই রিপোর্ট এসেছে, সেটার বিপক্ষে আমরা কোনো নারাজি দিতে পারি নাই এবং ওইখানে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডটা আমরা বারবার আবেদন করলে আমাদের দেওয়া হয় নাই, প্রোভাইড করা হয় নাই। তো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ সমগ্র রাষ্ট্রের। সালমান শাহ যেদিন মারা যায়, পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিয়েছে তার বাপের, হ্যাঁ, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে। এরপরে দেখা যায় এটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি, বারবার আপত্তি জানানোর কিছু হয় নাই। নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার একটি ময়লার ভাগাড় থেকে 2 বস্তায় প্রায় 4000 জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে নির্বাচনী সামগ্রীও। এসব উদ্ধারের পর নাগরিক নিরাপত্তা নিয়ে আলোচনা তুলেছেন সাধারণ মানুষ, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের দাবি, এসব এখনকার কাজ নয়, তবে কিভাবে এসব এখানে এলো তার তদন্ত শুরু করা হয়েছে। গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। উদ্ধার হয়েছে জাতীয় পরিচয়পত্র, একটি বা দুটি নয়, 4000। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ভাগাড় থেকে 2 বস্তায় ভর্তি ভোটার এনআইডি কার্ড, বিপুল পরিমাণ পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার স্তূপে এই কার্ডগুলো দেখতে পায় স্থানীয়রা। এতে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ময়লার বাগারে যে আমাদের নাগরিকদের পরিচয়পত্র পড়েছিল, সেটা আসলে আমাদের রাষ্ট্রের নাগরিকদের জন্য অনেকটা উদ্বেগজনক। 4000-এর মতো আর কি পাওয়া গেছে। 4000 নাগরিকের যে একটা পরিচয়পত্র, এটা আসলে এখন আসল নাকি নকল সেটাও কিন্তু জানা যায়নি। জাতীয় পরিচয়পত্র তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো এটা একটা ময়লার বাগারে পাওয়া মানে খুবই গাফুলতির বিষয়। এনআইডি কার্ড রাষ্ট্রীয় সম্পদ, এর সঠিক সংরক্ষণ নিশ্চিত না করা হলে নাগরিকরা বিপদে পড়বে। সরকারকে অবশ্যই তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এমনটাই বলছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এনআইডির এত হাজার হাজার কপি বস্তায় করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে এবং নির্বাচন কমিশনের এই দায় অবশ্যই নিতে হবে এবং এই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনের। কোনো সংঘবদ্ধ চক্রের বা খারাপ কোনো ব্যক্তির দ্বারা এটা হইতে পারে সরকারকে বেকায়দা ফেলার জন্য অথবা নির্বাচন কমিশনারকে বিতর্কিত করার জন্য। এমনও হতে পারে যে এটা নির্বাচন কমিশনারের কোনো অবহেলার ফসলও হতে পারে। এদিকে অতিরিক্ত নির্বাচন কমিশনারের দাবি, এগুলো গাজীপুরের পুরনো কার্ড হতে পারে, তদন্ত চলছে। এই মালামালগুলির বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতনের কাছে আমি চিঠি লিখছি, যখন যেই নির্দেশনা পাবো পরবর্তীতে ওই অ্যাকশনে যাব। কিভাবে এতগুলো এনআইডি কার্ড ও নির্বাচনী সামগ্রী নারায়ণগঞ্জে এসে পরিত্যক্ত হলো, সেই প্রশ্নের দ্রুত তদন্ত সাপেক্ষে উত্তরের দাবি তুলেছে এলাকাবাসী। হাসান আহমেদ, 71। চাকসু নির্বাচনে আজ সকাল থেকে শুরু হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া। দলীয় প্যানেলে স্থান না পাওয়া কিংবা ব্যক্তিগত কারণে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামীকাল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে। সোমবার সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে প্রার্থী এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাকসু নির্বাচন কমিশন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রার্থীদের জন্য ঘোষিত আচরণবিধি, প্রচারণার ধরন এবং নানা দিক স্পষ্ট করে জানিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সবাইকে নিয়মকানুন মেনে চলার আহ্বান করেছে কমিশন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণার কার্যক্রম।